প্রিয় দ্বাদশ শ্রেণী, দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা। আজকে আমরা অবশ্যই দ্বিতীয় পত্র পড়ব, বাংলা দ্বিতীয় পত্র। আমরা আজকে পড়তে যাচ্ছি বাক্য রূপান্তর। এই বিষয়টি আলোচনার আগে তোমাদের কয়েকটি বিষয় বলে নেওয়া ভালো। সেটা হলো যে তোমরা বাসায় প্রতিনিয়ত তোমাদের পঠিত বিষয়গুলো অর্থাৎ পাঠ্য যে বিষয় আছে সেগুলো চর্চা করবে। কম বেশি বাসায় বই নিয়ে বসবে সময় করে, এবং সেই সঙ্গে তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দিকে খেয়াল রাখবে। বাড়ির সবার সঙ্গে একটা সুসম্পর্ক রাখবে, এটা মানসিক স্বাস্থ্যের জন্য দরকার। আর আশা করছি তোমাদের সেই আগের স্বাভাবিক পরিবেশে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো। একটু সময় হয়তো লাগবে। আর তোমরা ভালো প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, সেই প্রত্যাশা রেখে চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের বিষয় কি বলেছে বলো তো? বাক্য রূপান্তর। ঠিক আছে, আমাদের দ্বিতীয় পত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা বিষয়। তোমরা তো জানো যে বাক্য রূপান্তরটা একটু অন্যান্য বিষয়গুলোর থেকে একটু জটিল, এই কারণে যে এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। প্রথমত বাক্য কাকে বলে এটা বুঝতে হবে তোমাকে, তোমরা তো জানো বাক্য কাকে বলে। এরপর গঠন অনুসারে বাক্য কত প্রকার সেটা জানতে হবে, অর্থানুসারে বাক্য কত প্রকার সেটা জানতে হবে। আজকে আমরা যেহেতু বাক্য রূপান্তর, এটা হতে পারে গঠন অনুসারে বাক্য থেকে, এটা হতে পারে অর্থানুসারে বাক্য থেকে। তো যাই হোক, আমরা এক এক করে চলে যাব। আমরা গঠন অনুসারে বাক্য কত প্রকার এটা মনে আছে তোমাদের? সরল বাক্য, তারপর কি যৌগিক বাক্য, তারপর হলো জটিল বাক্য। এইগুলোর আমরা আলোচনা করব যে কিভাবে সরল বাক্য থেকে জটিল বাক্যে যাওয়া যায়, কিভাবে জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে যাওয়া যায়, মানে এগুলো ঠিক কোন নিয়ম বা ফর্মুলা অনুসরণ করে পরিবর্তিত হয় বা রূপান্তর, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো তোমরা আমার সঙ্গে আমরা ক্লাসে চলে যাই। বাক্য রূপান্তর আমরা অর্থ ঠিক রেখে, অর্থ পরিবর্তিত হবে না বা অর্থের পরিবর্তন ঘটবে না, অর্থের পরিবর্তন না ঘটিয়ে, ঠিক আছে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে অর্থাৎ অর্থটিকে ঠিক রেখে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করাকে বাক্য রূপান্তর বলে। মানে বাক্য রূপান্তর কাকে বলে? ঠিক আছে, এইটার সংজ্ঞার্থ যখন আমরা নির্ণয় করতে যাব, ঠিক আছে, এইটার সংজ্ঞার্থ যখন আমরা নির্ণয় করতে যাব, তার মানে আমাদেরকে জানতে হবে যে বাক্য রূপান্তর কি। অর্থ ঠিক রেখে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করাকে বাক্য রূপান্তর বলে। ঠিক আছে, আমি বোর্ডে আগে লিখেছি এই কারণে যে লিখতে আবার প্রচুর সময় লেগে যায়, ক্লাস মোটামুটি করা যায় না। আমরা চেষ্টা করব এটাকে যত তাড়াতাড়ি এবং যত সংক্ষিপ্ত ভাবে ক্লাসটিকে গুছিয়ে তোমাদের কাছে উপহার দেওয়া যায়। তো সংজ্ঞায় চলে আসি। অর্থ ঠিক রেখে এক ধরনের বাক্যকে, যেমন ধরে একটা জটিল বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করা, অর্থাৎ সরল বাক্যে পরিণত করা, মানে এরকম বোঝাচ্ছে। অর্থাৎ অর্থ ঠিক রেখে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করাকে বাক্য রূপান্তর বলে। অর্থ ঠিক রেখে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করাকে বাক্য রূপান্তর বলে। যেমন সরল বাক্যকে জটিল বাক্যে, জটিল বাক্যকে সরল বা কিংবা যৌগিক বাক্যে রূপান্তর করা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস পেলাম। সেটা হলো একরকম বাক্য থেকে অন্যরকম বাক্যে সেটা কি হবে? পরিবর্তন হবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। একটি বাক্য অন্য বাক্যে রূপান্তরিত হবে, কিন্তু তার অর্থ ঠিক থাকবে, অর্থ পরিবর্তিত হবে না। তাহলে তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো। অর্থ ঠিক রেখে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করাকে
বাক্য রূপান্তর বলে। যেমন সরল বাক্যকে জটিল বাক্যে, জটিল বাক্যকে সরল কিংবা যৌগিক বাক্যে রূপান্তর করা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই আমরা কিভাবে কি করব সেই বিষয়টি। ঠিক আছে? আচ্ছা, এতে যাওয়ার আগে আমরা একটা বিষয় তোমাদের সঙ্গে আমার একটু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা এই কাজটি করছি, এর হচ্ছে যে এটা পরীক্ষায় প্রতিনিয়তই আসে। ফ্যানের শব্দটি বোধহয় তোমাদেরকে পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন আমরা দুটো বাক্য আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, তাই দুটো বাক্যকে আমরা উদাহরণ হিসেবে নেই। যেমন ধরো, তোমাদের পরীক্ষায় এসেছিল এমন দুটো বাক্যকে আমরা নিতে পারি। ঠিক আছে? বলা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও। ঠিক আছে? এটা একটি সরল বাক্য। তাহলে আমরা দেখি সরল বাক্য, আমরা উদাহরণ হিসেবে নিলাম সরল বাক্য। সরল বাক্য নাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। ঠিক আছে? এটি একটি কি বাক্য? সরল বাক্য। এখানে এটিকে আমরা কি করব? জটিল বা মিশ্র বাক্যে পরিবর্তিত করব। তাহলে জটিল বাক্য করতে গেলে আমরা জটিল বাক্য লিখি, এরপরে আমরা জানবো কিভাবে জটিল বাক্য কোন সূত্রে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে জটিল বাক্য হচ্ছে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। খেয়াল করো, তাহলে আমরা একটা উদাহরণ নিলাম, সেটা বলছে কি সরল বাক্য বলছে ভিক্ষুককে ভিক্ষা দাও, আর জটিল বাক্য বলছে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। তাহলে যিনি ভিক্ষা করতে আসেন, অর্থাৎ যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাহলে এটা কিভাবে হলো, এই বিষয়টি কিভাবে হলো, তার জন্য আমরা একটা বিষয় তোমাদের সাথে আমার শেয়ার করা দরকার। সেটা হচ্ছে যে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিছু সূত্র ব্যবহার করি, মানে একটা থেকে আরেকটাতে রূপান্তরের জন্য আমরা কিছু সূত্রের আশ্রয় নিই। সেই সূত্রের মাধ্যমে আমরা যেটা করি, যে সূত্রের মাধ্যমে আমরা এই যে পরিবর্তনগুলো করি বা রূপান্তরগুলো করি, সেই সূত্রগুলো এখন আমরা শিখব, এবং সেই সূত্রগুলো জানা থাকলে আমাদের এই বাক্য রূপান্তর সহজ হয়ে যাবে। সেই সূত্রগুলো ব্যবহার করলে বা সেই সূত্রগুলো জানলে বা প্রয়োগ করলে আমাদের জন্য কি হয়ে যাবে? আমাদের জন্য এই বাক্য রূপান্তর সহজ হয়ে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, সবসময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে সূত্রগুলো সাধারণত আমরা শিখি কিন্তু আমাদের পরীক্ষা ছাড়া অন্য লাগে না বলে অনেকেই খুব গুরুত্ব দেই না, কিন্তু এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে এই সূত্রগুলো শিখে ফেলবে, তাহলে বাক্য রূপান্তরের জন্য এটা আমি দিচ্ছি সরল বাক্য থেকে সূত্র, এটা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরের নিয়ম। তোমরা এই নিয়মগুলো শিখে ফেললে আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের বাক্য তোমরা তখন কি করতে পারবে?
তোমরা রূপান্তর করতে পারবে। ক, বলা হচ্ছে সরল বাক্যের সম্পূর্ণ অংশটিকে, সরল বাক্যে মানে অর্থাৎ যে বাক্যটি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই সরল বাক্য, এই বাক্যটিকে তুমি যখন কি করবে, জটিল বাক্য করতে যাবে, এই জটিল বাক্য করতে গিয়ে তুমি অবশ্যই প্রথমে কি করবে, এই বাক্যটিকে তুমি দুটি বাক্য করে ফেলবে। কিভাবে? তাহলে আমরা বলি সরল সরল বাক্যের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে পুরো বাক্যটিকে, সম্পূর্ণ অংশকে দুটি খণ্ড বাক্যে, দুটি কি বাক্য বলতো, দুটি খণ্ড বাক্যে, সরল বাক্যের সম্পূর্ণ অংশটিকে অর্থাৎ পুরো বাক্যটিকে দুটি খণ্ড বাক্যে পরিণত করতে হবে, পরিণত করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ সরল বাক্যটিকে দুটি খণ্ড বাক্যে পরিণত করবে। প্রথমে এই সরল বাক্যটিকে মনে মনে বা পাশে রাফ হিসেবে দুটি খণ্ড বাক্য বানিয়ে ফেলবে। ঠিক আছে, এটা হলো এক। তাহলে খ বা দুই, এটা হলো প্রথম সূত্র। ঠিক আছে, যে সরল বাক্যটিকে সম্পূর্ণ বাক্যটিকে দুটি খণ্ড বাক্যে পরিণত করবে। আচ্ছা, দ্বিতীয় কি করবে, প্রধান খণ্ড বাক্য, এর মধ্যে তো একটা প্রধান একটা অপ্রধান থাকবে, তাই না? প্রধান খণ্ড বাক্যের সাথে প্রধান খণ্ড বাক্যের প্রধান খণ্ড বাক্যের সাথে, এখন প্রধান বাক্যের কোন অংশটুকু প্রধান এটা তো তোমরা তো জানো, প্রধান খণ্ড বাক্যের সাথে অপ্রধান প্রধান খণ্ড বাক্যের সাথে অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করার জন্য সাপেক্ষ সর্বনাম, যুক্ত করার জন্য সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধীয় অব্যয় যুক্ত করতে হবে বা ব্যবহার করতে হবে। এখন খেয়াল করো, আমরা যে দুটো সূত্র পেলাম, প্রথম সূত্র বলছে সরল বাক্যের সম্পূর্ণ অংশটি, অর্থাৎ যেটি সরল বাক্য সেই বাক্যটিকে পুরো বাক্যটিকে প্রথমে আমরা দুটো খণ্ড বাক্যে পরিণত করব, একটি প্রধান আর একটি অপ্রধান। আচ্ছা, তাহলে আমরা সরল বাক্যটিকে প্রথমে দুটি খণ্ড বাক্যে পরিণত করলাম, একটা সরল বাক্যকে দুটি খণ্ড বাক্য করলাম। দ্বিতীয় কাজ হবে আমাদের প্রধান খণ্ড বাক্য, একটা প্রধান খণ্ড বাক্য মানে সবকিছুতে একটা প্রধান থাকে, তাই না? দুইজন একসাথে প্রধান হয়, একজন কিন্তু প্রধান হবে। তাহলে প্রধান খণ্ড বাক্যের সাথে অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করতে হবে। তাহলে আমরা দুটো খণ্ড বাক্য করলাম, একটা প্রধান একটা অপ্রধান। আচ্ছা, এই প্রধান খণ্ড বাক্যের সাথে কি হবে,
অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করার জন্য। যুক্ত করতে গেলে কিছু না কিছু লাগে। তোমরা জানো যে একটা জিনিস ভেঙে গেলে আমরা গ্লু দিয়ে লাগাই, তাই না? গ্লুটা হচ্ছে এখানে সংযোজক, মানে একটার সাথে একটাকে সম্বন্ধ করছে বা যুক্ত করছে। সেম ভাবে তুমিও একটা কিছুকে কাঠের সাথে আরেকটা টুকরা লাগাতে গেলে পেরেক লাগে, তাই না? পেরেক হলো এখানে দুটোকে যুক্ত করছে। এমন ভাবে প্রধান খণ্ড বাক্যর সাথে অপ্রধান খণ্ড বাক্যকে তুমি যুক্ত করবে, তা করার জন্য তোমার লাগবে কাকে? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামকে লাগবে, আর লাগছে নিত্য সম্বন্ধী অব্যয়, যার কোনো ব্যয় নাই। তোমরা তো জানো অব্যয় মানে কি, যার কোনো ব্যয় নেই সেই অব্যয়, তাই না? এটা আসলে এটা আমরা লৌকিক ভাবে এই কথাগুলো বলি যাতে ভুলে না যাই। অর্থাৎ তোমার এই ও এবং এই টাইপের কিছু অব্যয় আছে না, এরকম থাকে, হ্যাঁ, এরা যুক্ত করে, এরকম লাগবে। তাহলে সাপেক্ষ সর্বনাম লাগবে ও নিত্য সম্বন্ধীয় অব্যয় লাগবে। এবং এ দিয়ে আমরা কি করব? প্রধান খণ্ড বাক্যকে, এটা দিয়ে আমরা কি করব? প্রধান খণ্ড বাক্যকে অপ্রধান খণ্ড বাক্যের সাথে যুক্ত করব এই সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে এটা হলো 2 নাম্বার সূত্র। এবার আসো আমাদের 3 নাম্বার সূত্র। তাহলে এই দুটো সূত্র তোমাদের ক্লিয়ার হয়ে গেল। প্রথম যেটা হচ্ছে সরল বাক্যটিকে সম্পূর্ণ, মানে বাক্যটিকে তো আমরা দুটো খণ্ড বাক্যে পরিণত করব, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য। আচ্ছা, এবার এই প্রধান খণ্ড বাক্যকে কি করতে হবে? অপ্রধান খণ্ড বাক্যের সাথে যুক্ত করার জন্য, মানে প্রধান খণ্ড বাক্যের সাথে অপ্রধান খণ্ড বাক্য যুক্ত হতে হলে কোনো না কিছু সূত্র লাগবে, কোনো না কিছু গ্লু লাগবে, বা যে আমরা বলি পেরেক, বা কিছু না কিছু লাগবে যার দিয়ে তারা সংযোগ হবে। ঠিক আছে? দেখো না, দুইটো নদী, একটা নদী মাছ, দুই পাশে দুইটা রাস্তা, এই নদী দুই রাস্তাকে সংযোগ করতে গেলে কি করে? ব্রিজ দেয়। তো এটা হলো একটা ব্রিজের, এই দুটো খণ্ড বাক্যকে যুক্ত করা, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য। এই দুটোকে যুক্ত করার জন্য আমরা কি করছি? আমরা সাপেক্ষ সর্বনাম বা সম্বন্ধীয় অব্যয় দিয়ে এদেরকে যুক্ত করছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় সূত্র। আমরা 3 নাম্বার সূত্রটি আমাদের এখানে বোর্ডে লিখি, তোমরা লিখে ফেলবে যতটা সম্ভব। লিখলে তোমাদের আমার ধারণা যে তোমাদের অনেকটাই মেমোরাইজ হয়ে যাবে, অর্থাৎ মুখস্থ হয়ে যাবে। লিখলে যেটা হয়, সাধারণত লিখলে মুখস্থ হয়ে যায় অনেকটাই আমাদের পড়াশোনাগুলো। এই কারণেই আমরা পরের লিখে ফেলি। 3 নাম্বার সূত্রটি আমরা লিখব। আমাদের 3 নাম্বার সূত্র কি বলছে? 3 নাম্বার সূত্র বলছে দুটি খণ্ড বাক্য যে আমরা ব্যবহার করছি, হ্যাঁ, দুটি খণ্ড বাক্য যে ব্যবহার করছি, মাঝখানে কমা বসবে। ঠিক আছে? তাহলে দুটি খণ্ড বাক্য, দুটি খণ্ড বাক্য, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে আমরা কি করব? মাঝখানে আমরা দুটি খণ্ড বাক্যের মাঝখানে কমা বসবে। দুটি, আমরা তার মানে কি করলাম? প্রথম কাজ করলাম, আমরা সম্পূর্ণ সরল বাক্যটিকে দুটি খণ্ড বাক্য করলাম। এর মধ্যে একটি প্রধান খণ্ড বাক্য, একটি অপ্রধান খণ্ড বাক্য। এবার এই দুটো খণ্ড বাক্যকে যুক্ত করার জন্য আমরা কি করব? আমরা সাপেক্ষ সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করব। আচ্ছা, ব্যবহার করলাম আমরা। এখন এরপর আমরা কি করব? আমরা মাঝখানে, দুটি খণ্ড বাক্যের মাঝখানে আমরা কমা দিব, মানে কমা বসতে হবে, কমা থাকতে হবে। দুটি খণ্ড বাক্য, অর্থাৎ প্রধান খণ্ড বাক্য এবং অপ্রধান খণ্ড বাক্যের মাঝে, মানে মাঝখানে কমা বসবে। ঠিক আছে? মাঝখানে কি বসবে? কমা বসবে। এটা সরল বাক্য থেকে জটিল বাক্য করতে গেলে আমাদের এটা হয়ে যাবে। কি করতে হবে? কমা বসবে। আচ্ছা, এরপরে বাক্যের অর্থের আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা কি করব? বাক্যের 4 নাম্বার কাজ হচ্ছে বাক্যের অর্থের কোনো
পরিবর্তন পরিবর্তন বাক্যের অর্থের, মানে অর্থের বা যেটা যে অর্থ মিন করে বা যে যদি সেটা অস্তিবাচক হয় তাহলে সেটাকে অস্তিবাচক রেখে পরিবর্তন করতে হবে, এইরকম আর কি। তাহলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা করা যাবে না। তাহলে এটা আমাদের 4 নাম্বার। ঠিক আছে, তাহলে প্রথম যেটা করলাম সম্পূর্ণ বাক্যটিকে দুটি খণ্ড বাক্য করতে হবে। তারপরে তাদেরকে কি করতে হবে, প্রধান এবং অপ্রধান যে খণ্ড বাক্য, এই প্রধান খণ্ড বাক্যের সাথে অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করার জন্য সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করতে হবে। এরপরে আমরা এই দুটি খণ্ড বাক্যের মাঝখানে কি করব, দুটি খণ্ড বাক্যের মাঝখানে কমা দিতে হবে। দুটি খণ্ড বাক্যের মাঝখানে কি করব, আমরা কমা দিব। আচ্ছা, কমা বসালাম। কমা বসানোর পরের স্টেপটা কি, আমরা কমা বসানোর পরে আমরা কি করব, মানে তখন আমরা খেয়াল রাখবো যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হলো কিনা, মানে অর্থ পরিবর্তন না করে এটা রূপান্তর হবে, অর্থের পরিবর্তন করে রূপান্তর করা যাবে। ঠিক আছে, এটা আমাদের অন্যতম প্রধান শর্ত, বাক্যের অর্থের কোনো পরিবর্তন না করে যে রূপান্তর করি আমরা। এটা কিন্তু সংজ্ঞার্থতেও আমরা কিন্তু এটা জেনেছি যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন না করে। তাহলে আমরা কি করব, যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, করলে তাহলে কিন্তু এটা হচ্ছে না আমাদের। হ্যাঁ, এখন এখানে তোমাদের জন্য থাকবে সাপেক্ষ সর্বনাম কোনগুলো। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম বলতে আমরা কি বুঝি, তাই না? সাপেক্ষ সর্বনাম কে হতে পারে, যেমন যে, এটা একটা সাপেক্ষ সর্বনাম। ওই যে আমরা বলেছি যে সাপেক্ষ সর্বনাম দিয়ে কি করতে হবে, প্রধান বাক্যের সাথে অপ্রধান বাক্যকে যুক্ত করতে হবে। যে হতে পারে, সে হতে পারে, ঠিক আছে, যে হতে পারে, সে হতে পারে, যাতা হতে পারে, যে সে যাতা, যা বা তা, মাঝখানে দিয়ে দাও। আচ্ছা, যা তা, মানে যে সাপেক্ষ সে, যার সাপেক্ষ তা। ঠিক আছে, তাহলে জিনিস সাপেক্ষ হবে কি, তিনি, জিনিস সাপেক্ষ তিনি। আমি কি তোমাদের সাপেক্ষ সর্বনামটা বুঝাতে পারছি? যেমন এই যে সাপেক্ষ সর্বনাম সে, যা এর সাপেক্ষ সর্বনাম হচ্ছে তা, এই যিনি সর্বনামের সাপেক্ষ সর্বনাম হচ্ছে তিনি, যার তার, তার। ঠিক আছে, তাহলে যার তার, যারা তারা, আমি কি বোঝাতে পারছি? এই টাইপের সর্বনামগুলোকে আমরা বলছি সাপেক্ষ সর্বনাম। তাহলে যে সাপেক্ষ সর্বনাম হচ্ছে সে, যার হলো তা, যা তা, আবার যিনি হলেন তিনি, যার তার, যারা তারা, এই টাইপের সর্বনামগুলোকে আমরা বলছি সাপেক্ষ সর্বনাম। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে সাপেক্ষ সর্বনাম বুঝে গেলাম আমরা। নরমালি এটা কি, যে একটা সর্বনাম, সে একটা সর্বনাম, যা একটা সর্বনাম, যিনি একটা সর্বনাম, তাই না? কিন্তু সাপেক্ষ হলো মানে একটার উপর একটা কি নির্ভরশীল। সাপেক্ষ মানে কি একজনের উপর একজন নির্ভরশীল বা একজনের সাথে একজন সম্পর্কিত, যে সাথে সে সম্পর্কিত, এটাকে এগুলোকে আমরা সাপেক্ষ সর্বনাম বলছি। ঠিক আছে, তাহলে সাপেক্ষ সর্বনাম আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার আমরা আসি আমাদের পরের বিষয়টি, সেটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়টা আমরা জেনে নিই, তাই না? নিত্য সম্বন্ধীয় অব্যয়। ঠিক আছে, নিত্য সম্বন্ধীয় সম্বন্ধীয় অব্যয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নিত্য সম্বন্ধীয় অব্যয় বলতে আমরা কোনগুলোকে বুঝবো?
যেমন, যেমন কিন্তু সর্বনাম নয়, এটা কিন্তু অব্যয়। যেমন, তাহলে এর সাথে কি হবে? তেমন, যেমন তেমন, যত তত, যত তত। তোমরা কি একটা জিনিস সোনার তরী পড়েছ, যত চাও তত লও। ওই যে তরীতে যে ফসল তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে যত তত। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যেমন তেমন, যত তত, হ্যাঁ, বরং, তবু, বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা একটা বিষয় হয়ে গেল। আমরা কি পেলাম? আমরা তাহলে পেলাম কি? নিত্য সম্বন্ধীয় অব্যয় পেলাম, আমরা সাপেক্ষ সর্বনাম পেলাম। এখন আমরা তাহলে যেটা করি সেটা হচ্ছে আমরা উদাহরণগুলোতে দেখাই। তাহলে আমি দুটো এক জায়গায় লিখি, তাই না? তাহলে ভালো হবে। ওকে, তত তোমাদের মনেও থাকবে, তো দরকার নেই। আমরা উদাহরণে চলে যাই, হ্যাঁ, যে আমরা কিভাবে পরিবর্তনটা করব বা কিভাবে করব। আচ্ছা, এখন তুমি একটা বিষয় আসো, ধর্মীয়রা প্রায়, যে ধনীরা প্রায় কৃপণ হয়। ঠিক আছে, এটা সরল বাক্য। উদাহরণে আসি আমরা। ঠিক আছে, সরল বাক্য, এটা কিন্তু উদাহরণ। ধনীরা, ধনীরা মানে যার ধন আছে আর কি, ধনীরা প্রায় কৃপণ, ধনীরা প্রায় কৃপণ হয়। ঠিক আছে, ধনীরা প্রায় কৃপণ, সরল বাক্য। এখন ধনীরা, এটা একটা বাক্য। ঠিক আছে, এখন প্রায়, ধনীরা প্রায় কৃপণ হয়। এখন তোমাকে আমরা বলছি দুটো বাক্য করে ফেলতে হবে। দুটো বাক্য করতে গেলে এখন তুমি ভাবো, যারা ধনী, যারা ধনী, তারা প্রায় কৃপণ বা তারাই কৃপণ। তাহলে যারা ধনী তারাই কি কৃপণ? যারা ধনী একটা বাক্য হয়ে গেল, খণ্ড বাক্য। তারাই কৃপণ আর একটা খণ্ড বাক্য। তাহলে খেয়াল করো, বা যার ধন আছে, এটাও হতে পারে, যার ধন আছে তারা প্রায় কৃপণ হয়। ঠিক আছে, তাহলে আমরা দুটো খণ্ড বাক্য পাচ্ছি। তাহলে যার ধন, ধন আছে, যার ধন আছে মানে যার অর্থ আছে। এই যে ধনী শব্দটি কি হলো? যার ধন আছে। তাহলে এটা একটা প্রধান খণ্ড বাক্য। এটা কি হলো? প্রধান খণ্ড বাক্য। ধনীরা মানে যার ধন আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে প্রধান খণ্ড বাক্য কি? যার ধন আছে, অর্থাৎ যিনি ধনী। এবং পরেরটা হচ্ছে তারা প্রায় কৃপণ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দিচ্ছি কি? কমা দিলাম। যে আমাদের বলা হয়েছে আমরা দুটো বাক্যকে খণ্ড বাক্য করব, তাহলে প্রথম খণ্ড বাক্য করলাম যার ধন আছে। ঠিক আছে, যার ধন আছে তারা, ওই যে যার, তার, যারা, তারা, এটা কি সর্বনাম? আচ্ছা না, তারা প্রায় কৃপণ হয়। তাহলে দেখো এখানে যার, এই যার, যার, যারা, তারা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? এইটা সাপেক্ষ সর্বনাম, যার ধন আছে বা যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তাহলে যার এর সাপেক্ষ সর্বনাম হচ্ছে তারা। ঠিক আছে, যার বা যারা, তার বা তারা। ঠিক আছে, এই তো। তাহলে যারা ধনী আছে বা যার ধন আছে
তারা প্রায় কৃপণ হয়। যারা ধনী হয় তারা প্রায় কৃপণ হয়, এটা হইতে পারে। বা যার ধন আছে, এভাবেও হইতে পারে। ঠিক আছে, তুমি বাক্যটা তোমার মতো করে গুছিয়ে নিও। তাহলে এটা প্রধান খণ্ড বাক্য আর এটা অপ্রধান অপ্রধান খণ্ড বাক্য। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই অপ্রধান খণ্ড বাক্যে আমরা পেলাম কি, সাপেক্ষ সর্বনাম পেলাম, যার বা যারা, তার বা তারা। আমরা এগুলো পড়েছি না, যার বা যারা, যত বা, ওকে বলে যিনি তিনি, মনে আছে কি? হ্যাঁ, এই সাপেক্ষ সর্বনামগুলো মনে রাখলেই হবে। তাহলে যার ধন আছে তারা প্রায় কৃপণ। ঠিক আছে, তাহলে যার ধন আছে সেটা প্রধান খণ্ড বাক্য, আর তারা প্রায় কৃপণ হয় অপ্রধান খণ্ড বাক্য। এখন আমরা সাপেক্ষ সর্বনাম দিয়ে দিয়েছি, আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় নাই, আমরা মাঝখানে কমা দিই। তাহলে কি হয়ে গেল? জটিল বাক্য করতে গেলে জটিল বাক্যটি কি হলো আমরা দেখি, বাক্যটি কি দাঁড়ালো আমরা দেখি, কি দাঁড়ায় বাক্যটিতে দেখো। তাহলে আচ্ছা, যার ধন আছে বা যারা ধনী, তাহলে এটাকে অপ্রধান করতে গেলে, সরি জটিল করতে গেলে কি হলো, প্রথমে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। যার ধন আছে বা যারা ধনী তারা প্রায় কৃপণ। তাহলে আমরা যারা, তারা বা যার, তার ব্যবহার করলাম সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, এখন আমরা কি করলাম, অর্থের পরিবর্তন করিনি। আমরা কি করেছি, আমরা মাঝখানে দুইটা খণ্ড বাক্যের মাঝখানে কমা বসিয়েছি। এবং অবশ্যই প্রথমে আমরা কি করে নিয়েছি, প্রথম সূত্র বলছে দুটো খণ্ড বাক্য করে নাও। আমরা দুটো খণ্ড বাক্য করেছি, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য। তারপরে কি বলেছে, বলেছে যে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করো অথবা নিত্য সম্বন্ধে অব্যয় ব্যবহার করো। আমরা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলেছে কি, দুটো খণ্ড বাক্যের মাঝখানে কমা দাও, আমরা কমা দিয়েছি। এবার বলেছে যে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, আমরা অর্থের কোনো পরিবর্তন করিনি। তাহলে এটা হলো জটিল বাক্য। ঠিক আছে, হয়ে গেল আমাদের জটিল বাক্য। তাহলে যার ধন আছে তারা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ। এটার অর্থ পরিবর্তন না করে এই সরল বাক্যকে, ধনীরা প্রায় কৃপণ হয়, এই সরল বাক্যকে আমরা কি করলাম, আমাদের জটিল বাক্যে রূপান্তর করলাম। কিভাবে? যে যার ধন আছে বা যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার করলাম। আমরা আরেকটি উদাহরণে যাই, তাই না? দেখি আমরা কয়েকটি উদাহরণ ব্যবহার করি, কয়েকটি উদাহরণের প্র্যাকটিস করি। আশা করি তোমাদের বিষয়টি ভালো লাগবে, কারণ এই বাক্য রূপান্তর তো খুব চমৎকার এবং করতেও ভালো লাগে। সরল বাক্য, ঠিক আছে, সরল বাক্য। অলসেরা ভাত পায় না, সরল বাক্য। অলসেরা ভাত পায়, এটাকে আমরা যদি জটিল করি তাহলে কি লাগবে? দেখো, জটিল বাক্য করতে আমাদের কি কি লাগছে, সূত্র অনুযায়ী এটাকে আমরা কি করব, দুটো খণ্ড বাক্যে পরিণত করি, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান। আচ্ছা, যারা অলস, এইখানে না, আমরা এইখানে করি। জটিল বাক্য কি, যারা সর্বনাম দেখবো যে বলা হয়েছে কি, দুটো সরল বাক্য করে ফেলা। তাহলে করলাম যারা অলস বা অলস যারা, যারা অলস, ঠিক আছে, তারা ভাত পায় না। তাহলে যারা, তারা সাপেক্ষ সর্বনাম আমরা ব্যবহার করেছি, বা নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকলে আমরা ব্যবহার করতে পারতাম ইউজ করলে। আচ্ছা, এরপরে কি হয়েছে, দুটো খণ্ড বাক্য করে ফেলেছি। এটা প্রধান খণ্ড বাক্য, ধরো এটা অপ্রধান খণ্ড বাক্য। হলো। আচ্ছা, এখন আমরা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করেছি, মাঝখানে আমরা কমা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমাদের অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে যারা অলস তারা ভাত পায় না। ঠিক আছে,
এই তো হয়ে গেল। তাহলে আমরা এইভাবে করি, ভিক্ষুককে ভিক্ষা দাও, এটাই করি। ওটাকে আমরা ভেঙে ভেঙে করি। আচ্ছা, ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা সরল বাক্য। ঠিক আছে, ভিক্ষুককে ভিক্ষা দাও। ওকে, এখন জটিল বাক্যে কি? আমরা দুটো খণ্ড বাক্য করি। যে ভিক্ষুক, যে ভিক্ষুক, ধনীকে বলছে না বা গরিবকে বলছে না, বলছে ভিক্ষুককে। গরিব কিন্তু সে ভিক্ষা যদি না চায়, তুমি কেন ভিক্ষা দিবে, তাই না? যিনি ভিক্ষা চাবেন, অর্থাৎ যিনি ভিক্ষা চাবেন সেই তো ভিক্ষুক। তাহলে যে ভিক্ষুক, এটা হলো প্রধান খণ্ড বাক্য। যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, অর্থাৎ যে ভিক্ষা চাচ্ছে, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাহলে এটা অপ্রধান খণ্ড বাক্য। তাহলে আমরা দুটো পুরো বাক্যটিকে ভেঙে দুটো খণ্ড বাক্য করলাম, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য। এরপরে কি বলেছে? আমরা সাপেক্ষ সর্বনাম দিয়েছি, যে বা যাকে তাকে, যে বা যাকে তাকে। ঠিক আছে, এখন আমরা মাঝখানে কমা বসিয়ে দিলাম এবং আমাদের সূত্র অনুযায়ী আমরা অর্থের কোনো পরিবর্তন করিনি। তাহলে কি হয়ে গেল? আমাদের অবশ্যই একটা জটিল বাক্য তৈরি হয়ে গেল, অর্থাৎ সরল বাক্যকে আমরা জটিল বাক্যে রূপান্তর করে ফেললাম। ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে হবে কি? যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। ঠিক আছে, আচ্ছা, আমরা এভাবে করতেই তো পারি, তাই না? এবার আমরা আমরা আসি পাখিরা আকাশে ওড়ে, সরল বাক্য। সরল বাক্য কি বলেছে? ধরো, পাখিরা আকাশে, পাখিরা আকাশে ওড়ে। জটিল বাক্য। জটিল বাক্য করতে এখন এই বাক্যটাকে কি করতে হবে? খণ্ড খণ্ড বাক্য করো, দুটো খণ্ড বাক্য হয়ে যাবে, একটা প্রধান একটা অপ্রধান। তাহলে সেটা কি হতে পারে? যারা পাখি। এক নাম্বার খণ্ড বাক্য কি? যারা পাখি, পাখিরা। হ্যাঁ, যারা পাখি, যারা বহু বচন, যেহেতু পাখিরা বলেছে তাহলে যারা বহু বচন বলবে। যার হলো একজন হতো, যেহেতু পাখিরা বলছে তাহলে বহু বচন হবে, অর্থাৎ যারা, যারা পাখি। ঠিক আছে, আচ্ছা, অপ্রধান খণ্ড বাক্য কি? তারা আকাশে ওড়ে। তাহলে যারা পাখি তারা আকাশে ওড়ে, আমরা দুটো খণ্ড বাক্য করে ফেলেছি। এখন এই যারা সাপেক্ষ সর্বনাম, তারা সাপেক্ষ, যারা সাপেক্ষ হচ্ছে তারা, আমরা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করেছি। আমরা দুই খণ্ড বাক্যের মাঝখানে কমা দিয়ে দিলাম এবং অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সরল বাক্য আমরা সূত্র অনুযায়ী সেটাকে কি করলাম? জটিল বাক্যে পরিণত করলাম। সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করতে গেলে বা রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? সম্পূর্ণ সরল বাক্যটিকে আমরা কি করব? আমরা প্রথমে দুটি খণ্ড বাক্যে পরিণত করব, দুটো খণ্ড বাক্য, একটা প্রধান খণ্ড বাক্য, একটা অপ্রধান খণ্ড বাক্য, দুটি খণ্ড বাক্যে পরিণত করব। তারপরে আমরা কি করব? দ্বিতীয়, আমরা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কিত সাপেক্ষ সর্বনাম ব্যবহার করব এবং যদি প্রয়োজন হয় আমরা নিত্য সম্বন্ধী অব্যয় ব্যবহার করব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন 3 নাম্বার যেটা, সেটা হলো যে দুটো খণ্ড বাক্যের মাঝখানে আমরা কি করব? কমা বসাবো। আর 4 নাম্বার এবং যেটা আমাদের
সংজ্ঞার্থেরও একটা শর্ত, সেটা হচ্ছে যে অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ অর্থ পরিবর্তন হবে না। অর্থ পরিবর্তন না করে সম্পূর্ণ সরল বাক্যটিকে দুটি খণ্ড বাক্য করে ফেলতে হবে এবং দুটি খণ্ড বাক্যকে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধী অব্যয় দিয়ে কি করতে হবে, এদেরকে যুক্ত করতে হবে এবং এদের মাঝখানে, দুটি খণ্ড বাক্যের মাঝখানে কমা ব্যবহার করতে হবে। তাহলে মোটামুটি আমরা কি পাবো, সরল বাক্য থেকে একটা জটিল বাক্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা, আমি যে বিষয়গুলো আজকে পড়ালাম তোমরা মনে রাখবে, সেটা হলো যে যে চারটা সূত্র দিলাম, যে চারটা নিয়ম দিলাম, এই নিয়মগুলো আমরা বারবার বাসায় কি করব, পড়বো, লিখবো, মুখস্থ করে ফেলবো। তাহলে কি হবে, আমাদের এই সূত্রগুলো মনে থাকবে, আমরা যখন তখন এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা বাক্য রূপান্তর করে ফেলতে পারব। তাহলে আমাদের প্রথম সূত্রটি আমরা বলি, আমাদের প্রথম সূত্রটি কি হচ্ছে, সম্পূর্ণ সরল বাক্যকে, সম্পূর্ণ সরল বাক্যকে, তাহলে আমরা এগুলোকে আবার একটু রিকল করি। হ্যাঁ, সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের জন্য কি করতে হবে, প্রথমে সম্পূর্ণ সরল বাক্যটিকে একবারে ক নাম্বার ক, সম্পূর্ণ সরল বাক্যটিকে আমরা কি করব, সরল বাক্যটিকে দুটি খণ্ড বাক্যে, দুটি খণ্ড বাক্য করে ফেলবো, দুটি খণ্ড বাক্যে রূপান্তর করবো, দুটো খণ্ড বাক্য করে ফেলবো বা দুটি খণ্ড বাক্যে রূপান্তর করে ফেলবো। মানে দুটি খণ্ড বাক্য করব সম্পূর্ণ সরল বাক্য। তারপরে কি করব আমরা, খেয়াল করো, সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম ও প্রয়োজনে কি করব বলতো, সম্বন্ধীয় অব্যয় দ্বারা, সম্বন্ধীয় অব্যয় দ্বারা, এখানে লিখি, অব্যয় দিয়ে খণ্ড বাক্য দুটিকে কি করতে হবে, দিয়ে খণ্ড বাক্য দুটিকে যুক্ত করব, ঠিক আছে। 3 নাম্বার আমরা কি করব, 3 নাম্বার আমরা করব, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা দুটি খণ্ড বাক্যের মাঝখানে আমরা কি দিব বলতো, মাঝখানে কমা বসাবো, বা বসাবো, এটা আমরা করব। ঠিক আছে, তারপর ঘ, বাক্যের অর্থের কোনো পরিবর্তন করব না বা করা যাবে না, ঠিক আছে, বা বাক্যের অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। অর্থ পরিবর্তন না করে, অর্থাৎ অর্থ অপরিবর্তিত রেখে আমরা কি করব, আমরা এই রূপান্তরটা করব। রূপান্তরের প্রথম শর্ত হচ্ছে সম্পূর্ণ সরল বাক্যটিকে দুটি খণ্ড বাক্য করে ফেলবো, দুটি খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে। এরপরে আমরা পরে কি, দ্বিতীয় কাজ হচ্ছে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় দিয়ে আমরা কি করব বলতো, নিত্য সম্বন্ধীয় অব্যয় দিয়ে আমরা বাক্য দুটিকে যুক্ত করব। আমরা বলেছি যে এটা যুক্ত করতে হবে, দুটো পার্ট যুক্ত করতে গেলে পেরেক লাগে, গ্লু লাগে। এখানে দুটো খণ্ড বাক্যকে, একটি প্রধান একটি অপ্রধান খণ্ড বাক্যকে যুক্ত করতে আমরা কি করেছি, আমরা সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করেছি। তারপরে 3 নম্বরে দুটো খণ্ড বাক্যের মাঝখানে আমরা কি করব, আমরা কমা বসাবো। আর 4 নম্বর এবং অন্যতম প্রধান শর্ত হচ্ছে যে অর্থের কোনো পরিবর্তন আমরা করব না। এভাবেই একটি সরল বাক্য জটিল বাক্যে পরিবর্তিত হয়ে যাবে। এভাবেই আমরা বাক্য রূপান্তর করতে পারব।
আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে জটিল বাক্য থেকে সরল বাক্য বা জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, সরল বাক্য থেকে যৌগিক বাক্য এগুলো করব। তারপর অস্তি বাক্য বা নেতিবাচক বাক্যগুলো আমরা করব পর্যায়ক্রমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে ওঠো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।